জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে 15 আগস্টের কালো রাত, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের সত্য কী, এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। এবারে জানিয়ে দিব শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা ফাঁস, মুজিব হত্যাকাণ্ডের স্মৃতি জাগল। আরও জানাবো বেগম খালেদা জিয়ার নির্যাতনকারীদের বিচার হওয়া উচিত বলছে বিএনপি নেতা মির্জা আব্বাস। এবারে থাকছে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য গয়েশ্বরের। সব শেষে জানিয়ে দিব জামাত এনসিপি নির্বাচনে না গেলে ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন বলে মন্তব্য ফুয়াদের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। 15 আগস্টের কালো রাত। 15 আগস্টের কালো রাত, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের সত্য। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে মর্মান্তিক ও রক্তাক্ত অধ্যায়ের একটি হল 1975 সালের 15 আগস্টের রাত। সেদিন ধানমন্ডির 32 নম্বর সড়কের বাড়িটি ছিল আতঙ্ক ও ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু, যেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। গোয়েন্দা সূত্র ও ঐতিহাসিক দলিলপত্রে উঠে এসেছে হত্যাকাণ্ডটি ছিল দীর্ঘ পরিকল্পনার ফল। সেনাবাহিনীর একদল বিপদগামী কর্মকর্তা গোপনে এ পরিকল্পনা সাজিয়েছিল, যার লক্ষ্য ছিল রাষ্ট্র ক্ষমতার দখল। জাতির উদ্দেশ্য ছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে গড়ে ওঠা মুক্তিযুদ্ধ পরবর্তী রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা। এই হত্যার আগের রাতেই ষড়যন্ত্রকারীরা রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান নেয়। ভোর রাত প্রায় 5টার দিকে ট্যাঙ্ক ও সাজোয়া যান নিয়ে ধানমন্ডির 32 নম্বরের দিকে অগ্রসর হয় তারা। সশস্ত্র বাহিনীর এই অভিযান ছিল দ্রুত ও নির্মম। প্রথমেই গুলিবর্ষণ, তারপর বাড়ির অভ্যন্তরে ঢুকে নির্বিচারে হত্যা। সে রাতে নিহতদের মধ্যে ছিল বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন নেসা মুজিব, পুত্র শেখ কামাল শেখ জামাল, কনিষ্ঠ পুত্র শেখ রাসেল, পুত্রবধূ সুলতানা কামাল ও রেজি জামাল সহ পরিবারের আরও কয়েকজন সদস্য। মাত্র কয়েক মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় বঙ্গবন্ধু পরিবারের প্রায় পুরো উত্তরাধিকার। বেঁচে যান কেবল 2 কন্যা, শেখ হাসিনা ও শেখ রেহানা, কারণ তারা তখন বিদেশে অবস্থান করছিলেন। এই নির্মম হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অন্ধকার অধ্যায় রচনা করে এবং জাতিকে দীর্ঘ সামরিক শাসনের পথে ঠেলে দেয়। ঐতিহাসিকেরা মনে করেন এই হত্যাকাণ্ড শুধু একটি রাজনৈতিক নেতৃত্বের অবসান নয়, বরং মুক্তিযুদ্ধের চেতনাকে বিপর্যস্ত করার একটি পরিকল্পিত প্রচেষ্টা ছিল। আন্তর্জাতিক মহলেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছিল, তবে তৎকালীন ক্ষমতাসীনেরা দ্রুত নিজেদের অবস্থান দৃঢ় করতে সক্ষম হয়। আজও 15 আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালিত হয়, যেখানে বঙ্গবন্ধু ও তার পরিবারের আত্মত্যাগ স্মরণে জাতি শোকাভিত হয়। ধানমন্ডির 32 নম্বর বাড়িটি এখন জাতীয় স্মৃতিসৌধে পরিণত হয়েছে, যা প্রজন্মের পর প্রজন্মকে স্মরণ করিয়ে দেয় গণতন্ত্র ও স্বাধীনতার জন্য এই জাতি কত বড় মূল্য চুকিয়েছে। মুজিবের মতো হাসিনাকেও হত্যার পরিকল্পনা ফাঁস। রাজনৈতিক অঙ্গনে নতুন চাঞ্চল্য তৈরি করেছে সম্প্রতি প্রকাশ হওয়া একটি তথ্য, যেখানে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনার ইঙ্গিত মিলছে। দলীয় সূত্রে জানা গেছে এই ঘটনাটি ঘটছে গত বছরের শেষের দিকে, যখন রাজধানীর একাধিক এলাকায় উত্তেজনা ও সহিংসতা চলছিল। আওয়ামী লীগের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা সেদিন নির্ধারিত সময়ের প্রায় 20 থেকে 25 মিনিট আগে নিরাপদ স্থানে পৌঁছে যান। এর কিছুক্ষণ পরেই আশেপাশের এলাকায় গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শোনা যায়। সূত্র দাবি করে এ ছিল একটি পরিকল্পিত হামলার অংশ, যেখানে টার্গেট ছিলেন হাসিনা নিজে। দলীয় কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান এই হামলার আগের রাত থেকেই অপরিচিত কিছু লোক এলাকা জুড়ে ঘোরাফেরা করছিল। স্থানীয়দের সন্দেহ তারা হামলার প্রস্তুতিমূলক টহলে ছিল। হামলার সময় নিরাপত্তা বাহিনী দ্রুত ওই এলাকাটি ঘিরে ফেলে এবং সম্ভাব্য হামলাকারীদের ছত্রভঙ্গ করে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এই ঘটনার সঙ্গে 1975 সালের 15 আগস্টের ঘটনার অদ্ভুত মিল রয়েছে। সেদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধানমন্ডির বাসভবনে সপরিবারে হত্যা করা হয়েছিল। বর্তমান পরিস্থিতি সেই ভয়াবহ স্মৃতিকে আবারও সামনে নিয়ে এসেছে। নিরাপত্তা বিশ্লেষক আরও বলেন, প্রধান রাজনৈতিক নেতাদের নিরাপত্তা সব সময়ই সর্বোচ্চ অগ্রাধিকারে থাকা উচিত।
যদি এই তথ্য সত্যি হয় তবে এটি শুধু একটি ব্যক্তিগত হামলার চেষ্টা নয়, বরং রাষ্ট্রীয় স্থিতিশীলতার উপরও আঘাত। সরকারি কর্মকর্তারা এখনও এই বিষয়টি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, বিষয়টি উচ্চ পর্যায়ে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং গোয়েন্দা সংস্থাগুলো ঘটনার পেছনের পরিকল্পনা ও সম্ভাব্য জড়িতদের শনাক্ত করতে কাজ করছে। এই ঘটনার পর রাজনৈতিক মহলে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আওয়ামী লীগের নেতারাও অভিযোগ করেছেন, দেশের চলমান অস্থিরতা ব্যবহার করে কিছু পক্ষ রাজনৈতিক উদ্দেশ্যে এ ধরনের ভয়াবহ পদক্ষেপ নিতে চাইছে। অন্যদিকে বিরোধী শিবির বলছে, এ ধরনের তথ্য প্রকাশ আসলে জনমত প্রভাবিত করার কৌশলও হতে পারে। বেগম খালেদা জিয়ার নির্যাতনকারীদের বিচার চাওয়া উচিত বলছে মির্জা আব্বাস। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে চরম নির্যাতন করা হয়েছিল বলে উল্লেখ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারে এমন একটি কক্ষে রাখা হয়েছিল যেখানে ইঁদুর আর পোকামাকড় দৌড়াতো। কয়েকজন জেলার ও ডেপুটি জেলায় অন্যায়ভাবে তাকে ছাত্রদের উপর একটি কক্ষে রেখেছিলেন। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে তিনি এই কথা বলেন। এ সময় মির্জা আব্বাস বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পরিত্যক্ত কেন্দ্রীয় কারাগারের একটি নতুন কক্ষে রাখা হয়েছিল যেখানে ইঁদুর আর পোকামাকড় দৌড়াতো। কয়েকজন জেলার ও ডেপুটি জেলার অন্যায়ভাবে তাকে ছাত্রদের উপরে একটি কক্ষে রেখেছিলেন। এই নির্যাতনের জন্য যারা দায়ী তাদের বিচার হওয়া উচিত। বিএনপির দুর্দিনের দলের নেতৃত্ব দিয়ে বেগম খালেদা জিয়ার ভূমিকার কথা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, আমরা যারা কয়েকজন তার সঙ্গে কাজ করেছি তারা তার দৃঢ় মনোবল দেখেছি। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে জানালো গয়েশ্বর। আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি জানান, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত জাতির সংশয় আছে। শুক্রবার সকালে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত মিলাদ মাহফিলে একথা বলেন তিনি। এ বিষয়ে নেতাকর্মীদের কারোর পাতানো ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান গয়েশ্বর। বিএনপির এই নেতা বলেন, এর আগে নানা জনের নানা কথায় বেগম খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়ে ওঠেনি। দীর্ঘ লড়াই সংগ্রাম করে বেগম খালেদা জিয়া জাতির অভিভাবকে পরিণত হয়েছেন। তিনি শুধু বিএনপির চেয়ারপারসন নন, লড়ে যাচ্ছেন গণতন্ত্রের জন্য। বেগম জিয়া নিজে কখনো জন্মদিন পালন করতেন না, আমরাই করতাম। গয়েশ্বর বলেন, এখনও গণতন্ত্র হাতের নাগালের বাইরে। আমরা বিশ্বাস করতে চাই নির্বাচন হবে, তবে ভোট গণনার আগ পর্যন্ত নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে। জামাত এনসিপি নির্বাচনে না গেলে ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারেন জানালো ফুয়াদ। বাংলাদেশ জামায়াত ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে না গেলে ডক্টর ইউনূস পদত্যাগ করতে পারে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে তিনি এমন মন্তব্য করেন। এই টকশোতে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগ যেমন 18 এবং 73 একতরফা নির্বাচন করে নিয়ে গেছে, এবারের নির্বাচনটা ফেয়ার সুষ্ঠু নির্বাচনটাই একতরফা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ বিএনপির ইতিহাসে প্রথমবারের মতো তাকে সিরিয়াসলি প্রতিটা আসনে কম্পিট করার মতো কোনো প্রার্থী নাই। সেখানে সব দল যদি একত্রিত হয়ে যায় তারপরেও বিএনপির এগেনিস্টে 100 প্রার্থী দেওয়ারও সিরিয়াসলি কঠিন হবে। তিনি আরও বলেন, তবে বিএনপির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বিএনপি নিজেই। 130 থেকে 135 আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে এবং তারা একে অপরের বিরুদ্ধে খুবই স্ট্রং। তাহলে সেই রকম একটা একতরফা সুষ্ঠু নির্বাচন কি বিএনপির জন্য সম্মানজনক হবে কিনা? বিএনপি ফাঁকা মাঠে গোল দিয়েছে, কেউ ছিল না। ফুয়াদ আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে দলগুলোর ভেতরে সিরিয়াস ইস্যু তৈরি হয়েছে যে আমরা এগুলোতে একমত হয়েছি। বাস্তবায়ন কিভাবে হবে? বাস্তবায়নের ব্যাপারে কমিশন যে প্রস্তাব করছে এটা আসলে বিএনপির প্রস্তাব। আগামী সংসদ 2 বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে, কিন্তু আমরা অনেকেই এই প্রস্তাবের সঙ্গে একমত নই। আমরা মনে করি ইতিমধ্যে আমরা যেগুলোতে একমত হয়ে গেছি সেটার জন্য আমি কেন 2031 সাল পর্যন্ত অপেক্ষা করব? যেমন ধরেন, আমরা সবাই মিলে যদি সিদ্ধান্ত গ্রহণ করি নারীদের আসন 50 থেকে 100তে নেব, এটার জন্য আমি কেন 2031 সাল পর্যন্ত অপেক্ষা করব? এটি 2026-এ কেন হবে না? আমরা যদি সবাই একমত হই যে নারীদেরকে ন্যূনতম 5% সিটে সরাসরি নমিনেশন দেওয়ার চেষ্টা করব, সেটা 2032 সালের জন্য অপেক্ষা করব কেন?